সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবলি ইয়াসমিন। আজ আমার নির্ধারিত বিষয়, কে পাবে কার ভোট, এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন সম্মানিত অতিথি সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ। আপনাকে স্বাগত এই আয়োজনে। দর্শক জানিয়ে রাখি, এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হবেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, প্রার্থী ঢাকা 18, বগুড়া 2। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। কে পাবে কার ভোট, এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। জনাব আলতাফ পারভেজ, জাতীয় নির্বাচনের আসলে দিন যত ঘনিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। নানা ধরনের আশঙ্কার কথা আমরাও আসলে শুনতে পাচ্ছি। এমন কিছু কি দেখতে পাচ্ছেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা বা আশঙ্কা এখনও আছে? কোনো সুনির্দিষ্ট তথ্য বা রাজনৈতিক কোনো ইঙ্গিতের মধ্যে কোনো কিছু পাচ্ছেন কিনা? আমার মনে হয় অনিশ্চয়তার বাস্তবে নেই, কিন্তু জনমনে কিন্তু একটা শঙ্কা আছে। শঙ্কা হলো সহিংসতা নিয়ে শঙ্কা। আচ্ছা, যে কোনো ধরনের সহিংসতা হলে নির্বাচনের দিন বা তার আগে, এখনো তো 12 দিন আছে, তাহলে জনগণের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে যে এই সরকার, আমাদের বর্তমান পুলিশ বাহিনী বা অন্যান্য যারা মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছে, তারা সামাল দিতে পারবে না বা সামাল দিতে যাবেও না। যেমন সর্বশেষ একটা বড় সহিংসতা হয়েছে শেরপুরে। দেখা গেল সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা অংশ ছিল মাঠে, কিন্তু সহিংসতা থামানো যায়নি। মানে ফলে এইসব অভিজ্ঞতা থেকে মানুষ এক ধরনের ভীতিতে আছে, এটা বাস্তবতা। এবং ভোটের আগেও সহিংসতা হতে পারে, ভোটের দিন হতে পারে, ভোটের পরেও হতে পারে। এবং এর মধ্যে একটা নীরব সহিংসতা তো চলছেই, বিশেষ করে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে। ফলে এই হামলাটা আসলে ভোট কেন্দ্রিক হামলা, যে তাদের ভিতর ভীতি ছড়ানো। ফলে আমি বলবো এইসব মিলিয়ে একটা শঙ্কা আছে। আচ্ছা। আর নির্বাচন নিয়ে সে ধরনের কোনো আমি শঙ্কা মনে নেই, করি না নির্বাচন নিয়ে আর কোনো সেরকম কোনো অনিশ্চয়তা আছে, কিছু কারণ তথ্য? মানুষ জি। একটা বাংলাদেশ পুরো একটা নির্বাচনী উৎসবের ভিতর প্রবেশ করে গেছে, যেই মাত্রাই হোক। যদিও সমাজে উদ্বেগ উৎকণ্ঠাও আছে, কিন্তু নির্বাচন এখন একটা বাস্তবতা, এটা হতে হবে, হবেও। আচ্ছা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটি আদায় করতে আমাদের খুব কষ্ট করতে হয়েছে। যদি এখানে সঠিক নেতৃত্ব নির্বাচন করা না হয়, সেক্ষেত্রে উল্টো দিকে চলে যেতে পারে দেশের পরিস্থিতি। আসলে এই উল্টো দিক বলতে কি বোঝাতে চেয়েছেন বা আপনি কি বুঝেছেন? না, এই কথাটা তো ঠিক যে এই নির্বাচনটার জন্য বহুদিন অপেক্ষা করেছে বাংলাদেশ। 15 বছর আমি বলবো কম বেশি আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন নেই। এবং এই সুষ্ঠু নির্বাচন না থাকার জন্য সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারেনি, প্রকৃত জনপ্রতিনিধি তারা পায়নি, তাদের কথা রাষ্ট্রের কেন্দ্রীয় সচিবালয়ে এসে পৌঁছায়নি। এবং স্থানীয় সরকারগুলোও কিন্তু ওইগুলোতে নির্বাচন ভালোভাবে হয়নি। ফলে একদিকে কেন্দ্রীয় সরকার আমাদের ছিল জনপ্রতিনিধিত্বহীন, স্থানীয় সরকারও তাই ছিল। ফলে আমাদের আসলে পুরো জনপ্রতিনিধিত্বহীন একটা শাসন ব্যবস্থা, এক ব্যক্তি নির্ভর একটা শাসন ব্যবস্থা 15 বছর চলেছে। এবং তার বিরুদ্ধে যে সংগ্রাম, এককভাবে বিভিন্ন দল সংগ্রাম করেছে, বিএনপি করেছে, জামাত ইসলাম করেছে, কমিউনিস্ট পার্টিগুলো করেছে, কিন্তু কেউ বিজয়ী হতে পারেনি বা সফল হয়নি। সেই সফলতা এসেছে নির্দলীয় একটা ব্যানারের ভিতর দিয়ে, সবার অংশগ্রহণের ভিতর দিয়ে, এবং তাতে 800-র মতো মানুষ শহীদ হয়েছে। ফলে এবারের নির্বাচনের মূল্য কিন্তু অনেক বেশি। ফলে এবং এই নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এগুলোও অনেক বেশি। ফলে এই নির্বাচনে যদি সঠিক নেতৃত্ব, আমি শুধু বলবো না, মানে প্রত্যাশা পূরণ করতে পারবে ওই রকম নেতৃত্ব যদি না আসে, সেটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে আর কি। এবং সেটা বাংলাদেশকে আরো পিছিয়ে দিবে। এবং বাংলাদেশের এগুতে হলে এখন এই মুহূর্তে প্রধান শর্ত হলো, প্রধান চালিকা শক্তি হবে জনগণের সঠিক পছন্দ। একদম। ইসির পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে গণভোটের পক্ষে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছে প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু সরকার তো আসলে শুরু থেকে হ্যার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে শাস্তির কথাও বলা হয়েছে। একটু জানতে চাইবো, সরকার যদি আসলে প্রচারণা করতে বলে, সরকারি কর্মকর্তারা আসলে সেক্ষেত্রে কি করতে পারে, বা এটি আসলে এখানে যেটা ঘটেছে, একটা আমি বলবো শিশুতোষ একটা ভুল ঘটে গেছে, যে রাষ্ট্র বুঝতে আমাদের এখনো যে গাফিলতি আছে। বাংলাদেশের একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্দলীয় সরকার, রাজনৈতিক সরকার নয়,
এই সরকার একটা গণভোট চাইতে পারে, গণভোট জুলাই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। সরকার এটা প্রত্যাশার কথা যে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে বলতে পারতো, কিন্তু সরকার যেটা করেছে রাষ্ট্রযন্ত্রকে এর সাথে জড়িয়ে ফেলেছে। সরকার এবং রাষ্ট্র যে দুটো পৃথক জিনিস, আমাদের সরকারে এটা বুঝের ঘাটতি দেখলাম এবার। রাষ্ট্রীয় কর্মকর্তারা নির্দলীয় হবেন, এইটা হলো তাদের শপথের একটা মৌলিক জায়গা। আবার এখন একটা নির্বাচনও আছে, শুধু গণভোট তো নয়, এটা একটা জাতীয় নির্বাচন হচ্ছে। এখন একজন টিওনো যদি গণভোটে হ্যাঁ দিতে জনগণকে বলে, তাহলে উনি যদি নির্বাচনী দায়িত্বেও থাকেন, তার পক্ষে নিরপেক্ষতা বজায় রাখা তো কঠিন, এবং তিনি বজায় রাখলেও জনগণের পক্ষে কনফিউজ হওয়া স্বাভাবিক। কিন্তু সরকারের ভূমিকার কারণে ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে উপজেলা মাঠ পর্যায়ে, আমি বলবো ইউনিয়ন পর্যন্ত সব সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু হয়ে গিয়েছিল, এবং উপদেষ্টারা জেলায় জেলায় জনসভা পর্যন্ত করেছেন। যেই জনসভার আয়োজনে তো সরকারি কর্মকর্তারাই যুক্ত ছিল। এখন অনেক বিলম্বে ইসি নির্বাচন কমিশন এই বিষয়ে সতর্ক করেছে। সরকার আবার গণপ্রতিনিধিত্ব গণভোট আদেশ সংশোধন করতে যাচ্ছে, এটা তার অবস্থান রক্ষা করতে যে সরকার এখন যদি গণভোট আদেশ সংশোধন করে, এটা একটা নীতিগত প্রশ্ন। এই সরকার কিন্তু কোনো নীতিগত বিষয় এখন সংশোধন করার নৈতিক অধিকার রাখে না। যখনই নির্বাচনী রোডম্যাপ শুরু হয়ে যায়, একটা সরকার শুধু রুটিন ওয়ার্ক করে, এবং নির্বাচনটা সফল করার জন্যই তার ভূমিকা রাখতে হয়। কিন্তু বর্তমান সরকার এখন দেখা যাচ্ছে যে শুধু গণভোট আইন সংশোধনে আরও অনেক নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, তারা জাতীয় পে স্কেল ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের জন্য, তারা বোয়িং কেনার সিদ্ধান্ত নিচ্ছে, তারা সরকারি অনেক গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বড় আকারে 100-150 জনকে প্রমোশন দিচ্ছে। মানে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে। তা অনেকগুলো নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যেগুলা নির্বাচনকে প্রভাবিত করার মতো। সেটা নিয়ে কি ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে? আমি তো বলবো ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। ইসি যে প্রশ্ন তুললো যে সরকারি কর্মকর্তারা হ্যাঁ বা নাতে যুক্ত থাকতে পারবেন না, এটাই তো সরকারের জন্য একটা বিরাট বার্তা যে সরকার ভুল করছে, এবং এটা তো অবশ্যই নির্বাচনে সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। যারা আসলে মানে যারা হচ্ছে সরকারকে সাপোর্ট করছেন এই অবস্থান থেকে, তারা আসলে বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অভ্যুত্থানের সরকার, সুতরাং তার নির্দলীয় থাকতে হবে, বা তিনি একটি পক্ষকে সাপোর্ট করতেই পারেন, বা তিনি হ্যাঁ ভোটকে সাপোর্ট করতেই পারেন। তারা এক্ষেত্রে যে যুক্তি দেখাচ্ছে সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য করতে পারে? আমি আগেই বলেছি, সরকার বলতে পারে যে হ্যাঁ ভোট বিজয়ী হওয়া উচিত, প্রিয় জনগণ আপনারা হ্যাঁ ভোটের পক্ষে দিন, কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রের কর্মকর্তাকে ওই কাজে বাধ্য করতে পারে না। সরকার যে কোনো সরকার, দেখুন আওয়ামী লীগের সরকার ছিল, বিএনপির সরকার ছিল, এটা নির্দলীয় সরকার, কিন্তু এইটাও তো একটা সরকার, এটা রাষ্ট্র নয়। আমি যখন সরকার এবং রাষ্ট্রের যে রাষ্ট্রবিজ্ঞানের ফারাক ব্যাপার আছে, সরকার যাবে আসবে, রাষ্ট্রযন্ত্রের কর্মচারীরা তো যাবে আসবে না। এই গণভোটে তো অনেকে না ভোটও দিবে, এটাই বাস্তবতা। একজন সরকারি কর্মকর্তা শুধু হ্যাঁর পক্ষে থাকতে পারেন না, তাহলে উনি নির্বাচনী দায়িত্বে তো নিরপেক্ষতার বাইরে চলে যাবে, তাহলে তো ওনার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এবং এইটা তো বিরাট ক্ষতি রাষ্ট্রের জন্য। রাষ্ট্রীয় কর্মকর্তারা শপথ নিয়েছেন যে উনি নিরপেক্ষ থাকবেন, এবং সরকার তো তাকে বাধ্য করতে পারে না নিরপেক্ষতা লঙ্ঘন। একদম। একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নাম বলবেন এবং প্রশ্ন করবেন। আমার নাম মুজিবুর রহমান, নোয়াখালী বেগমগঞ্জ থানা থেকে। আচ্ছা, আমি তো আগে বলছিলাম ওই মান্না সাহেব আসবে বলছেন, এখনো আসেন নাই, আসলে একটু ভালো হইতো। তিনি এসেছেন, তিনি আপনাকে শুনছেন, আপনি বলবেন। আচ্ছা, তো না, আমি ওই যে কথাটা বলছিলাম আর কি, এই যে এক দল আরেক দলের বিরুদ্ধে যে এই যে বলতেছে যে ওই এই আজকের কথাটাই আর কি, ওই যে লেখা আসতেছে যে ওই তারেক রহমান সাহেব বলতেছে যে এরা সুপ্ত, এবং ওই আবার জামাত বলতেছে এরা দেশেই ছিল না। এই যে দলের মধ্যে যে একটা কাজ আসলে চলি, একটা জিনিস আমি আসলে আমাদের দেশের মানুষ কেন বুঝতে পারতেছি না। এই যে জামাতও চেষ্টা করছে, বিএনপিও চেষ্টা করছে, সব দল, কিন্তু কেউ পারে না। যে কথাটা শুরুতে বললেন উপস্থাপিকা, তো কি জানি সদ্য মেহমান সাংবাদিক, তো এই যে এত একটা রক্তের বিনিময়ে কোন দল তো এটা করতে পারলো না, এই সাংবাদিকরা যেটা বলবেন।
কিছু যুবক পরে ওনাদের সাথে যোগ হয়েছে, সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, সব দলে মিলাইয়া এমন একটা ফেসিবাদ সরকারকে উৎখাত করলো। সেখানে সবাই আপনার এই দেশের জন্য কাজ করবে, দেশের উন্নতি কিভাবে হবে এগুলো না বলে, যে কাদা চলাচলি এগুলো না বলে সবাইকে একটু আপনাদের এখান থেকে অনুরোধ করি, পুরা দেশবাসী সবাইকে, সব রাজনৈতিক দলকে, যে এত কিছু না বইলা আপনারা দেশের কিভাবে উন্নতি হবে, নির্বাচনটা কিভাবে সঠিকভাবে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, এখনই আপনার প্রশ্নের উত্তর নিশ্চয় নিব। দর্শক, যেমনটি বলছিলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না যুক্ত হবেন। তিনি আছেন এখন সভাপতি নাগরিক ঐক্য, প্রার্থী ঢাকা 18 ও বগুড়া 2। আপনাকে স্বাগত এই আয়োজনে। আপনি শুনছিলেন, দর্শক আসলে আপনাকেই খুঁজছিলেন এই প্রশ্নের উত্তর পাবার জন্য। তিনি বলছিলেন যে আসলে আমরা তো পরিবর্তনের রাজনীতিটা আসলে চেয়েছিলাম, কাদা ছড়াছড়ির রাজনীতিটি চাইনি। সিরাজগঞ্জে তারেক রহমান বলছেন যে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা গুপ্ত, আবার জামায়াতের আমি তার উত্তরে বলছেন যে দেশেই যারা ছিল না তারা বলে গুপ্ত সুপ্ত। এই কাদা ছড়াছড়ির রাজনীতিতে আসলে দেশের জনগণ চায়নি, তারা চেয়েছে এমন একটা রাজনীতি যারা দেশকে নিয়ে চিন্তা করবে, দেশের ভালো কিসা হয় সেটা নিয়ে চিন্তা করবে। এটা নিয়ে কি বলতে চাইবেন? মানে প্রশ্নটা সারমর্ম যেটা আছে তার সাথে আমি খুব বিরোধিতা করব না, কিন্তু যে উক্তি থেকে এটাকে এত দূর নেওয়া হচ্ছে, উক্তিটা এত খুব সিরিয়াস করে ব্যাপার। এরকম সব পলিটিক্সে তো এরকম হয়। নির্বাচনী প্রচারণাতে এই ধরনের কথাবার্তা আসতে পারে, বিষয়টা কি এরকম? আমাদের দেশে এর চাইতে অনেক নেতিবাচক প্রচারণা অতীতে হয়েছে, আক্রমণ হয়েছে, কাদা ছড়াছড়ি হয়েছে। এগুলো ঠিক কাদা ছড়াছড়িও বলা যায় না, এগুলো একটা ইঙ্গিত করা হয়েছে যে আপনি এই পরিস্থিতিতে ছিলেন, এই মন্তব্য আপনার মুখে সাজে না। উনিও তার পাল্টা দিয়েছেন। এটা থেকে মানে একেবারে বিরাট রকম যে আপনার রাজনীতির চরিত্রগত একটা জটিলতা তৈরি হচ্ছে এরকম বলবো না, বরঞ্চ যদি এরকম বলতেন, ধরেন এই যে তার 3 দিন আগে একটা প্রজেকশন টাইপের মিটিংয়ের মধ্যে প্রার্থীদের, বিশেষ করে এই দুটো দলের আসন নিয়ে কে কোথায় বসবে সে নিয়ে মারামারিতে একজন মানুষ মারা গেল, এটা খুবই হৃদয় বিদারক। ধরেন আমার এলাকাতে হয়েছে যে না, আমার সংগঠনে বা আমার পক্ষের যারা নারী ক্যাম্পেইনার আছেন তাদেরকে পরপর 2 দিন রাস্তার মধ্যে হেনস্থা করা হয়েছে। আচ্ছা, ওইখানে জামাত ইসলামের প্রার্থীরা অভিযোগ করেছেন ওই একই এর বিরুদ্ধে, যে তাদের অফিস হামলা করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, বেশ কয়েক জায়গাতে এর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এগুলো একটু অ্যালার্মিং। মানে আপনি একদম শক্তি প্রয়োগ করবার কথা এখনই ভাবলেন কেন? একটা উত্তেজনার মুহূর্তে হয়ে গেলে তাও একটা ব্যাখ্যা হয়, ঘটনাটা ঘটে গেছে, কিন্তু তো তা না। আপনি মানে আমি কিন্তু ওইরকম একটা অনুষ্ঠান একই রকম করেছি, এটি না, চ্যানেল 24 করেছিল আপনার আমার ঢাকা 18 আসনে। সেখানে আমরা 3 জন ছিলাম, খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। অ্যারেঞ্জমেন্টটা যদি ভালো থাকতো তাহলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে আমি যেটা রিপোর্ট পেলাম, জনশক্তির দিক থেকে জামাত অনেক বেশি ছিল, বিএনপি কম ছিল। তো মাঝখানে পুলিশ এসে এরকম একটা প্রোটেকশন দিল যাতে বিএনপি পাল্টা আঘাত করতে পারলো। আমি কথাটা কেন বলছি, আমি জামাত বিএনপি কারো পক্ষে নেবার ব্যাপার বলছি না, আর সেটা আমি দিতেও চাই না। পত্রিকায় পড়লাম, প্রথম আলো লিখেছে যে বিএনপি প্রার্থীর সমর্থকরা ছুরিকাঘাত করেছে সেই ভদ্রলোক ইসমাইল বা সামথিং নাম, যিনি ওই ইউনিয়নের সেক্রেটারি ছিলেন, হসপিটালে পথে মারা গেছেন। মানে একদম ক্যালকুলেটিভ ওয়েতে, এবং এইখানে একদম প্রশাসনের সীমাহীন একটা ব্যর্থতা, উদাসীনতা যেরকম করে বলেন সেটা আছে, বিশেষ করে পুলিশের যদি আমি বলি। তো এইরকম ঘটনার কারণে আমি মনে করি উদ্বিগ্ন হবার কারণ আছে। আর অনেকগুলো আছে আপনার রাজনৈতিক বিতর্ক যেটা খুব নিষ্পত্তি হয়নি। যেমন ধরেন এই যে আমাদের সংস্কারের মধ্যে দিয়ে আমরা যে গণভোট করছি, সেই গণভোট নিয়ে তর্ক প্রশ্ন করা হচ্ছে। আমরা গণভোট নিয়ে আলোচনা করছিলাম আপনি আসার আগে, এবং ইসির যে নোটিশ সেটা নিয়ে, সরকারের অবস্থান নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আপনি চাইলে যুক্ত করতে পারেন। না, যুক্ত করছি আমি এইটা যে এরকম বড় রকম বিতর্ক আরও সামনে আসতে পারে, সেগুলোকে আমাদের একসাথে মোকাবেলা করা দরকার। কারণ আমি একটা ইতিবাচক দিক দেখি যে সবগুলো দল এটা মনে করে নির্বাচনটা হওয়া দরকার।
কারণ নির্বাচন ছাড়া এখান থেকে বেরোবার উপায় নেই। এই প্রশ্নে একটু ছোট করে যদি জিজ্ঞেস করি যে নির্বাচনটা হওয়া দরকার, এখনো এই প্রশ্নটা আসছে কেন? আমি আলতাফ ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নটি জানতে চাচ্ছিলাম যে নির্বাচন নিয়ে এখনো শঙ্কা আছে কিনা। মানে আমার কাছে খুব অবাক লাগে, আমাকে অনেকে জিজ্ঞেস করে তো ভাই ভোট কি হবে, আমিও তাদের জিজ্ঞেস করি ভোট না হওয়ার মতো কি ঘটনা ঘটেছে, কিন্তু তারা মনে করে নাও হতে পারে। তারপরে ধরেন এরকম হত্যাকাণ্ড যখন হচ্ছে বা এরকম বেসিক্স নিয়ে যখন কোয়েশ্চেন হচ্ছে, তখন ভদ্রলোক শিক্ষিত মানুষ প্রশ্ন করতে পারে, সাধারণ মানুষও প্রশ্ন করতে পারে, করছে প্রশ্নটা। এটা হলো রিয়েলিটি। আমি এটাকে বড় করছি না, আমি এটা থেকে মানুষের মধ্যে এরকম কোনো মানে একটা সন্দেহের বীজও বপন করতে চাই না যে ভোটটা নাও হতে পারে। আমি ভোট না হওয়ার কোনো কারণ দেখি না, নিজস্ব বিবেচনার কথা যদি বলি, না হওয়ার কোনো কারণ দেখি না। কিন্তু যেহেতু প্রশ্নটা উঠছে সেই জন্য আমি বলি ভোটটা যেন হয় এবং নিশ্চয়ই ভালো ভোট হয়। আর যাতা ভোট হলে তো হবে না, যাতা ভোট হলে তো হবে না। সেই প্রশ্ন থেকে আসলে এই প্রশ্নটা আবারও করতেই হয় যে যে নির্বাচনটি হবে সেটি নিয়ে এ ধরনের প্রশ্ন উঠতে পারে কিনা, যে এটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো বা অংশগ্রহণমূলক নির্বাচন হলো কিনা, এই প্রশ্ন কি আসতে পারে? না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি বলেন তাহলে এইটা তো ঠিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে তা বলতে পারবেন না আপনি। অনেকগুলো দল ছিল, মানে ধরেন 15 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে আবার নির্বাচনে আনা যেত কি না, তারা আসতেন কি না, তাদের মধ্যে কোনো অনুতাপ আছে কিনা, তাদেরকে রাজনীতির সুযোগ দেওয়া যায় কি না, সেটা একটা লম্বা আলোচনা হতে পারে। কিন্তু আপনি এই সাবজেক্টটা টাচ করেননি। আপনি বক্তৃতায় বলেছেন আমি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দেখতে চাই, আপনি মানে কে, প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার কোনো মুভ নেই। এইটা আনসেটেল রাখলেই গিয়ে আমি মনে করছি যে এটা চাপা পড়ে গেল, একদম নাও তো হতে পারে। আপনি যদি এমন হতো যে এমন সুশাসন দিয়েছেন, এমন গণতন্ত্র দিয়েছেন যে আবার ফ্যাসিবাদী কোনো প্রবণতা আসতেই পারবে না, দুঃশাসনের কোনো জায়গাই হবে না, কিন্তু ততক্ষণই কনফিডেন্টকে আমি মানুষকে দেখছি, সবাইকে দেখছি, আমি তা দেখছি না। সেই জন্যে আমি মনে করি রাজনীতির প্রশ্ন রাজনৈতিকভাবে মানে নিষ্পত্তি করেই এগুলো উচিত। সেটা আমরা করতে পারিনি, এমন নয় এইবার পারিনি বলে সামনের বারও পারবো না, সেরকম মনে করছি আমি। কিন্তু এইটাকে কেউ যদি বলেন এটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আমি খুব গলা বাজিয়ে বলবো হ্যাঁ অবশ্যই অন্তর্ভুক্তিমূলক। না, এটা তা নয়। তবে এর কি কোনো বিকল্প ছিল তার জবাব আমি জানি না, কারণ এই প্রচেষ্টাটা দেখিনি, এই প্রচেষ্টা নেবার দায়িত্ব আমার কিছু ছিল না, এটার আমার কোনো অভিজ্ঞতাই হয়নি। আপনার মনের মধ্যে এই প্রশ্নটা আসে না যে এটা আসলে কি নির্বাচন হতে যাচ্ছে, অন্তর্ভুক্তিমূলক হতে যাচ্ছে কিনা? না, আমি তো বলছি যে এটা হচ্ছে না, পরিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক আপনি বলতে পারছেন না, কিন্তু এটা এইভাবে অন্তর্ভুক্তিমূলক হতে পারতো কিনা সেই ব্যাপারে আমি বলছি। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিতে চাইবো। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আমি আসলে যেহেতু এখানে আলতাফ পারভেজ স্যার আছেন, আমি স্যারকে একটু মনোযোগ আকর্ষণ করব, আর আমাদের সম্মানিত মান্না সাহেবও এটা ঠিকই আছেন। তো আমরা জানি যে ইলেকশন কমিশন তো প্রচুর আচরণ বিধিমালা করেছেন প্রার্থীদের ব্যাপারে এবং রাজনৈতিক দলগুলোর ব্যাপারে। ভোটারদের ব্যাপারেও কিছু আচরণ বিধিমালা আছে যা হয়তো অতটা প্রচারিত হয় না, কিন্তু একটা পয়েন্ট এবছর মনে হয় যে আমাদের নারী ভোটার যারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে, ওনাদের তো যেহেতু বোরকা ব্যবহার করেন, মেকআপ হেজাব ব্যবহার করেন, এটা সবসময় সেন্সিটিভ। এই বছরে মনে হচ্ছে আরো একটু বেশি সেন্সিটিভ হয়ে ওঠে কিনা, কারণ পোলিং অফিসার যারা থাকবেন তারা প্রার্থীদেরকে ভোটারদেরকে চিহ্নিত করার জন্য ছবি দেখা মিলানের ক্ষেত্রে চেহারা দেখার যদি প্রয়োজন মনে হয়, আর যদি ভোটার যদি উনি চেহারা দেখাতে না চান, তাহলে যেহেতু অনেক বোরখা টোরখার ব্যাপারে অনেক আলোচনা শোনা যাচ্ছে, তো ইলেকশন কমিশন এই বিষয়টা আচরণ বিধিমালার মধ্যে মানে ভোটারদের আচরণ বিধিমালার মধ্যে আনবেন কিনা, যেহেতু সামনে এখনো সময় আছে কিছুটা, যদি প্রচার প্রচারণা প্রচুর হয় তাহলে হয়তো এই ব্যাপারে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটিও নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগ নাই, তবে বিএনপি বলছে যে তারা ইনশাল্লাহ জিতবে, জামাত বলছে ওনারাও জিতবে। তো নির্বাচনের পরে কি আবার কোন সূক্ষ্ম কারচুপি হবে নাকি, এই ব্যাপারে কোন দল কি বলবে কিনা, এটা আমার প্রশ্ন। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে আসি। আমাদের একজন দর্শক
তিনি প্রশ্ন করেছিলেন যে নারী ভোটারদের নিয়ে প্রশ্ন করেছেন যে ভোট কেন্দ্রে আমাদের মা বোনেরা আসলে যাবেন, অনেকে হিজাব নিকাব ব্যবহার করেন, পোলিং অফিসার তার যদি সন্দেহ হয় বা তিনি যদি চান তাহলে তো সেক্ষেত্রে তো হিজাব খুলে বা নিকাব খুলে তিনি তো দেখতে চাইতে পারেন। আচরণবিধি ভোটারদের জন্য করা হয়েছে, প্রার্থীদের জন্য করা হয়েছে, ইলেকশনকে নিয়ে করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো আসলে আচরণবিধির কোনো কিছু করা হবে কিনা বা হওয়া উচিত কিনা? আসলে যখন একজন ভোটার যায় বুথে তখন আইডি কার্ড নিয়ে যেতে হয়। আইডি কার্ড দেখে আইডি কার্ডের সাথে মিলিয়ে দেখতে চাইবে, নাম, পিতার নাম বা স্বামীর নাম এবং নাম্বার এবং চেহারাও দেখার প্রয়োজন পড়লে উনি দেখতে চাইতে পারবেন। কিন্তু এই বিষয়টা তো সেন্সিটিভও আমাদের দেশে এখন হয়ে গেছে। আমার মনে হয় যে প্রশ্নটা করেছেন দর্শক, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো নির্বাচন কমিশনের এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া উচিত। না হলে এরকম ছোট ঘটনা থেকেই একটা বুথে এবং একটা পুরো সেন্টারে অনেক গন্ডগোল হতে পারে এবং এটাকে ইস্যু করে অনেক হাঙ্গামা হতে পারে, যাতে ভোটের পরিবেশ নষ্ট হবে। এই বিষয়টি এখনই শুরু হওয়া উচিত অবিলম্বে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসি। আমাদের আরেকজন দর্শক রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মণ্ডল, তিনি প্রশ্ন করেছেন যে নির্বাচনের আসলে জামাতও বলছে যে আমরা জয়লাভ করব, বিএনপি বলছে আমরা জয়লাভ করব, সেক্ষেত্রে আসলে সূক্ষ্ম কারচুপি নির্বাচনের পর হতে পারে কিনা। আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই যে নির্বাচনের ফলাফল দিতে এবার দেরি হতে পারে, এমনকি ইসি বলেছে যে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে এবং সেই সময় যদি লাগে, আজকে বিএনপির মির্জা আব্বাস তিনি বলেছেন যে সময় লাগবে আসলে কেন, যদি ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হয় তাহলে তা মেনে নেওয়া হবে না। আপনি এর মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, প্রথম কথা বলি, উভয় পক্ষ যদি বিজয়ের কথা বলেন তার সাথে সূক্ষ্ম কারচুপির তো কোনো সম্পর্ক নেই। দুজনে মনে করতে পারেন যে আমরা জিতবো, এই কারণে জিতবো, এবং সেটা খুব জেনুইনলি সিনসিয়ারলি মনে করতে পারেন। ওইটা থেকে আমি কোনো প্রশ্ন করতে চাই না। মানে যে কোনো বিষয় নিয়ে একটা প্রশ্ন তোলার অভ্যাসটাও কিন্তু ভালো না। আপনি প্রশ্ন তুললেও জেনুইনলি তোলেন, যেটা আনসার করা যায়, যেটা আপনাকে কোনো একটা ডাইরেকশন দিতে পারে, ওই অর্থে এইটা না। কিন্তু এইটা ঠিক যে একটা প্রতিযোগিতার বিষয় আছেই, এবং তার থেকে ওই ইঞ্জিনিয়ারিংয়ের কথা যেটা বলা হলো একটু আগে যে জিজ্ঞেস করেছিলেন, এই কথা কারো কারো মনের মধ্যে মনে হচ্ছে। সেটার আর একটা কারণ হচ্ছে যে প্রশাসন সম্পর্কে অভিযোগ উভয় পক্ষই করেছেন এবং উভয় পক্ষ তার পাল্টা প্রতিপক্ষকে সামনে রেখে অভিযোগগুলো করেছেন। আমার ব্যক্তিগত অভিযোগের কথা যদি অভিজ্ঞতার কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে কীরকম করে একটা বিষয় হয়েই দাঁড়িয়েছে যে মিস্টার এ জিতবেন। তো যখন মিস্টার এ জিতবেন মনে হবে, তখন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা সবাই মনে করবেন তাকেই সার্ভ করি, পারতপক্ষে তারই পায়বন্দি করি, পারলে তার বিরা ভাজন যেন না হই। আর মিস্টার বি যিনি হয়তো লাইনে থাকবেন, হতে পারবেন না, তাকে এটা করবে না। এই ধরনের ধারণা যে কোনো জায়গাতে একটা হতেই পারে, আপনি আটকাবেন কেমন, এখানেও এরকম হতে পারে। কিন্তু আপনি ট্রিটমেন্টের সময় যদি ওই ব্যাপারে কেয়ারফুল না থাকেন, মানুষকে যদি না বোঝাতে পারেন, তাহলে এটা সমস্যা হবে। এর সাথে কতগুলো উটকো টাইপের ফিলসফিক্যাল প্রশ্ন যুক্ত হয়েছে। আমি সরি, আমি বোধহয় একটু ইন্টারফেয়ার করছি, যদি প্রশ্ন আপনি ওটা কি করেছিলেন। মানে এখন কোনো নারী ভোটারের আইডেন্টিটি নিয়ে যদি প্রিসাইডিং অফিসার বা ভোটে ঘরে যদি দায়িত্বে তার প্রশ্ন হয়, তাহলে তিনি যাতে এটা নিশ্চিত হতে পারেন তার একটা পদ্ধতি তো লাগবেই। এটা ওপেনলি বলাই ভালো, আগেই বলা ভালো, আমরা এই মনে করছি যে এইভাবে এটাকে ঠিক করব বা এটাকে নির্ধারণ করবো, সেটা সবাই জানবে, মানবে, ডেকে কথা বলুক, সে পদ্ধতি তো চলতে পারে, ইলেকশন কমিশনে করতে পারে, বা যদি আর কারো অথরিটির দরকার লাগে তাহলে সেটাও করবে। আপনি শেষ প্রশ্নটা কি করেছেন যে আরেকটা সূক্ষ্ম কারচুপির যে বিষয়টি তিনি করেছিলেন, আমি সেখান থেকে বললাম যে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে 2 থেকে 3 দিন সময় লাগবে, এরকম যে কথাটি বলা এই হয়েছে। বিষয়টা কিন্তু মির্জা আব্বাসের মতো আমিও বলবো, কেন 2-3 দিন লাগবে, এটা তো কোনো কারণ বুঝলাম না আমি। কিন্তু উনি আবার যেরকম মেনে নেব না, এইসব মানে একটা হাবভাব মার্কা কথা না বলা ভালো। এখন আপনি যখন বলছেন, এমনকি হতে পারে না যে বিএনপি সত্যি যদি এরকম ফলাফলের যদি কোনো কাহিনী হয়, 2-3 দিন সময় নিয়ে যদি কিছু হয়, তাদের পক্ষে যদি না যায়, তারা এটা নিয়ে কোনো পক্ষে না গেলেই মানবে না। তারা জেনুইনলি বলতে পারে এই বিলম্ব গ্রহণযোগ্য নয়, এই কারণে এই বিলম্ব আপনি দূর করতে পারেন, আপনি হেল্প করতে চাইবেন। তো এখন যারা নির্বাচন করছে তারা কারো প্রতিপক্ষ তো নয়, সরকারও প্রতিপক্ষ নয়, নির্বাচন কমিশনের প্রতিপক্ষ নয়। যারা যারা লড়াই করছে তারাই এটাকে ভালো নির্বাচন করবার জন্য প্রস্তাবনা দিক, যেটা এইভাবে করলে ভালো হয়, এইভাবে টাইম কভারেজ হয়, এইভাবে এটা বিশ্বাসযোগ্যতা পাই, সেটা বলা দরকার। না যদি মানে
তখন নিশ্চয়ই আপনি বলতে পারেন এরকম করে কথা। তাছাড়া এমনি এমনি যদি বলেন তাহলে মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করবে, এবং সেটা করছে কিন্তু এই কম বেশি। সন্দেহটাকে আরো বাড়িয়ে দেয় এটা মনের মধ্যে। না, শুধু আমি তা বলছি না, আপনি যে এরকম করে বলছেন, আপনাকেও প্রশ্ন করছি, করছি যে আমি যে আপনি হয়তো একটা ঝামেলা করবার চেষ্টা করছেন, লাগতেই তো পারে। আমি একটু বলে রাখি এখানে, এইবারে একটা পজিটিভ দিক আছে আমি মনে করি এই ভোটের, সেটা হচ্ছে মানুষের আইন মানবার একটা প্রবণতা দেখছি আমি, ভায়োলেট করবার প্রবণতা কম দেখছি। যে সমস্ত আচরণবিধি নির্বাচন কমিশন বলেছে, যে আমাদের ওই যে পোস্টার করা যাবে না, আমার একেবারেই পছন্দ নেই এটা। পোস্টার না করে যেন নির্বাচনটা জমছেই না, জমছে না। আমার কাছে এরকম মনে হয়। কিন্তু কেউ এটার প্রতিবাদ করেনি, তাই মেনে নিয়েছে। এবং ধরেন এই যে বলছে 2টার পর থেকে বাইক বাজবে, যদি আমি কোনো কোনো জায়গাতে একটু ভায়োলেশন দেখছি, কিন্তু মোস্টলি মানছে। আমার এলাকাতে, আমি বগুড়াতে যেখানে ইলেকশন করছি, 2টার আগে কোনো মাইক বাজে না, 8টার পরে বাইক বন্ধ হয়ে যায় অটোমেটিক, কেউ করছে না। এবং এটা আমি সারা দেশেই কম বেশি রিপোর্ট এরকম পাচ্ছি। তো এইটা একটা বিরাট ভালো জিনিসটা। আমরা বাঙালিরা খালি ক্রিটিসাইজ করতে পছন্দ করি, আইন অমান্য করতে পছন্দ করি, এবং চুরি করে করে অন্যায় করতে পছন্দ করি, যেন ধরা না পড়ি। কিন্তু এখন তা এই প্রবণতাটা আমি কম দেখছি। অসংখ্য ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ। আপনার কাছে আসি, যেমনটি মান্না ভাই বলছিলেন যে নির্বাচনী সংঘর্ষের ঘটনা যে 2-1টা জায়গায় ঘটেছে, সেখানে একজনের মৃত্যুর খবর আমরা জানি। ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে 15 জন, এরকম ঘটনা আমরা জানি। আবার বিএনপির নিজেদের মধ্যেই আসলে পদ পদবিনে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে একজন মারা গেছেন, এরকম বেশ কয়েকটি ঘটনা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু জানতে চাইবো, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেটি আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা আসলে প্রস্তুত তারা, প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী সবকিছু মিলে একটু জানতে চাইবো তাদের ভূমিকা আসলে কেমন দেখছেন, নিরপেক্ষ ভূমিকা প্রকৃত অর্থে সবাই মিলে পালন করতে পারবে কিনা? ধন্যবাদ। আসলে আইন শৃঙ্খলা গত 17 মাস ধরেই ভালো নয়। একটা আমি তথ্য আপনাকে দিই, আজকে আমি দেখলাম আইন সালিশ কেন্দ্রের ডকুমেন্টেশন থেকে যে 24 অগাস্ট থেকে এই বছরের মানে 14 ডিসেম্বর পর্যন্ত 297 জন মানুষ শুধু গণপিটুনিতে মারা গেছে। এত গণপিটুনিতে মৃত্যু গত 54 বছরে বাংলাদেশ দেখেনি। এই গণপিটুনির উদাহরণটা দিলাম এই কারণে যে এটা একটা লনেস, মানে আইনহীনতার একটা মোটা দাগের উদাহরণ, যে প্রতি সপ্তাহে গড়ে এখানে গণপিটুনি হয়েছে এবং এটার প্রশাসন কোনো এগিয়ে আসেনি, প্রশাসন এটা থামাতে কোনো উদ্যোগ নিতে পারেনি, নেয়নি। এবং আরও অন্য ধরনের আগুন, সন্ত্রাস, মব ইত্যাদি হয়েছে। এই দেশের ইতিহাসে আমার মনে হয় এই প্রথম কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, জীবন্ত মানুষকে গাছে তুলে পোড়ানো হয়েছে। মানে এই ছোট ছোট ঘটনা, কিন্তু এগুলো তো আসলে ভয়াবহ ঘটনা। মানুষ ওই জায়গা থেকে বিবেচনা করছে যে নির্বাচন নিয়ে শঙ্কার ব্যাপারটা, এবং নির্বাচন নিয়ে এই ধারণা মানুষের হয়েছে যে কোথাও অঘটন ঘটলে প্রশাসনকে হয়তো আমরা পাবো না। এই যে একটা খারাপ শঙ্কা তৈরি হয়েছে, এটা কিন্তু কাজ করছে। এবং আমার ধারণা ভোটের ক্ষেত্রেও তরুণরা খুব উৎসাহ নিয়ে ভোট দিতে যাবে, কিন্তু বয়স্ক মানুষ কতটা যাবে শুরুতে, তারা দিনের অন্তত মধ্যভাগ পর্যন্ত অপেক্ষা করবে যে কোথাও কিছু ঘটেছে না ঘটেনি। এমনকি নারীদের ক্ষেত্রেও তো এটা বিশেষভাবে হবে। এবং এবারে তো গত 17 মাসে এবং ভোটের আয়োজনের ভিতরও নারীরাই তো সবচেয়ে বেশি আমি বলবো অবহেলিত এবং কিছুটা হতাশার মধ্যে আছে। এই বিষয়টা আমি একটু বিস্তারিত বলতে চাই যে কোনো দলই তো নারীদের তেমন মনোনয়নই দেয়নি, একটা দল কাউকেই দেয়নি। বিএনপিও 5 ভাগের কম দিয়েছে, অথচ জাতীয় ঐক্যমত কমিশনের ওইখানে সবাই কথা দিয়ে এসেছিল যে অন্তত 5 ভাগ মনোনয়ন আমরা দেব। আল জাজিরায় জামাত ইসলামের আমিরের ইন্টারভিউ অনেকে শুনেছে, আমিও শুনেছি। উনি তো বলেছেন যে নারীরা এমনকি দলের দায়িত্ব নেওয়ারও উপযোগী নয়, ওনার কথাটা এরকম দাঁড়ায়। দেখুন, আমাদের দেশে তো শেখ হাসিনা এবং খালেদা জিয়ার রাষ্ট্রশাসন নিয়ে মত পক্ষে বিপক্ষে আছে, কিন্তু এই দুইজন যে ওই দুইটো দলকে সফলভাবে পরিচালনা করেছেন এ নিয়ে তো কোনো মনে হয় না কেউ সন্দেহ করবে না। তো এরকম একটা জায়গায় জুলাই অভ্যুত্থানের পরেও এবং বিশ্ব 2026 সালে যেখানে আছে, প্রায় কোনো পেশায় নারীরা এখন আর দুনিয়াতে পিছিয়ে নেই, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিচালনা। তো সেখানে এসেও এবারে নারীরা শুনলেন তারা দল পরিচালনাতেও উপযোগী নয়। এবং গত 17 মাস ধরে নারী বিরোধী সহিংসতা তো বিপুল হয়েছে,
এরা কিন্তু 8 কোটি মানুষ, আমরা ভুলে যাচ্ছি। তো 8 কোটিকে আমরা এভাবে দেখছি নির্বাচনী প্রক্রিয়া, এবং নির্বাচনতে এবার অন্য অন্য জনগোষ্ঠীরও আমি বলবো উৎসাহের ঘাটতি থাকার কারণ আছে। এই যে আপনি প্রচারণার কথা বললেন, গুপ্ত সুপ্ত এইসব কথা আসছে, শ্রমিকের কথা, কৃষকের কথা, সংখ্যালঘুদের কথা, আদিবাসীদের প্রয়োজনের কথা, পুলিশ প্রশাসনের সংস্কার, রাষ্ট্র প্রশাসনের সংস্কার, এগুলো নিয়ে কিন্তু নীতিগত কোনো বিতর্ক, পর্যালোচনা, এগুলো নিয়ে বিএনপিও কিছু বলছে না, জামাতও তার উত্তরে কিছু বলছে না। আলোচনা হচ্ছে এই ধরনের টুটকা ছোটোখাটো বিষয় নিয়ে, যেগুলো আসলে নীতিগত কোনো গুরুত্বই নাই, কে সুপ্ত ছিল আর কে গুপ্ত ছিল। ফলে আমি বলবো যে এবারের নির্বাচন জনগণের দিক থেকে খুব আশাবাদী হওয়ার কারণ নেই। আশাবাদী হওয়ার মতো দুই দলই কোনো দৃষ্টান্ত বা কিছু বক্তব্য হাজির করতে পারেনি, কিন্তু জনগণ সাংঘাতিকভাবে চাইছে একটি নির্বাচন হোক, সেটা হলো তার অর্থনৈতিক সামাজিক অস্তিত্বের সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আপনার কাছে আসি, একটা প্রতিবেদন নিয়ে একটু কথা বলতে চাই। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের অর্থনীতি, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা শঙ্কা প্রকাশ করেছে যে আসন্ন নির্বাচনের পর আমলাতন্ত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে সংস্কারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে বা থামিয়ে দিতে পারে। আপনি কি এরকম কোনো শঙ্কা দেখেন কিনা? খুব গভীর উপলব্ধির থেকে এই কথা বলা হয়েছে বলে আমি বলতে পারছি না, কারণ সংলাপের মধ্যেই গভীরতা খুব দেখছি না। কতগুলো জিনিস খুবই ভালো হয়েছে, ডেমোক্রেটাইজেশন অফ দি কনস্টিটিউশন, আবার যাতে স্বৈরতন্ত্র বা ফেসিবাদ ফিরতে না পারে এই জন্য যে চেক করা, এগুলো জন্য কয়েকটা জিনিস ভালো করা হয়েছে। কিছু কিছু জিনিস যা অবশ্যই আপনার বানানো উচিত ছিল, সেটা নেহায়তি দলীয় বা অন্য কোনো বিবেচনা থেকে বানেননি। লাইক ধরেন আপনি কনস্টিটিউশনাল পোস্টগুলো যাতে একটা কালেকটিভ কিছুর মধ্যে থেকে অ্যাপয়েন্ট করা যায় পদ্ধতি রিজেক্ট করে দিয়েছেন। তো সেই জন্য আমলাতন্ত্র কি জিনিস বাধাগ্রস্ত করবে, আসলে আমি একটু বিস্তারিত করে বলি। তারা বলেছেন যে সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনে যে সংস্কার করা দরকার, এটা মনে করে দেশের প্রায় 51% মানুষ, তারা মনে করে এটা নির্বাচনের আগে হওয়া উচিত ছিল। কিন্তু গত 1.5 বছরে রাষ্ট্রের যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা ডিপ স্টেট এবং আমলাতন্ত্রের প্রতিরোধের মুখে পড়ে এই সরকার সেটি আসলে করতে পারেনি, পিছিয়ে এসেছে। এবং তারা এই জন্য ধারণা করছে যে ইলেকশনের পর আমলাতন্ত্রের এই জটিলতার কারণে এই সংস্কারগুলো হয়তো আর হবে না। সেখান থেকে তারা বলেছে। আমার আসলে সময়ও নেই, আমি একটু জনাব আলতাফ পারভেজ আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতে পারি। ভোটের আসলে কাস্টিং কেমন হতে পারে, এই প্রশ্নটা আসলে প্রসঙ্গতই চলে আসে। কেননা 12টি সংসদ নির্বাচনের ইতিহাসে আমরা দেখেছি কখনো অনেক বেশি ভোট পড়েছে, কখনো অনেক কম পড়েছে। এবার নির্বাচনে নানা ধরনের আশঙ্কার কথা, শঙ্কার কথা আমরা শুনছিলাম, তেমনি আবার ভালো নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে, সেই আশ্বস্তের কথা আমরা শুনেছি। ভোট কাস্টিং আসলে কেমন হতে পারে, এবং হ্যানা ভোটের ক্ষেত্রেও কি আসলে সংসদ নির্বাচনের মতো ভোট কাস্ট হতে পারে কিনা? আপনার দুটো প্রশ্ন। আমি বলবো কাস্টিং একটু কম হবে এবার প্রত্যাশা অন্য নির্বাচনের চেয়ে, কারণ এবার প্রধান একটি দল এবং আওয়ামী লীগ এবং তাদের জোট নির্বাচনে নেই, এটা একটা বাস্তবতা। এবং জাতীয় পার্টিও সারা দেশব্যাপী কিন্তু বড় আকারে অংশ নিচ্ছে না, মাত্র অল্প কয়েকটি আসনে অংশ নিচ্ছে। এটাকে আমরা অন্তর্ভুক্তিহীন বা অংশীদারিত্বহীন নির্বাচন যেভাবেই বলি না কেন, এর মানে হলো তাদের সমর্থকদের অন্তত ছোট একটা অংশ হলেও হয়তো ভোট কেন্দ্রে আসবে না। দ্বিতীয়ত আপনি একটা প্রশ্ন করেছেন যে হ্যাঁ ভোট এবং না ভোট, এটা গণভোট। আমার ধারণা হ্যাঁ ভোট সাধারণ ভোটের চেয়ে গণভোটে ভোট কম পড়বে, কারণ গণভোটের ব্যাপারে হয়তো কেউ গণভোটের ব্যাপারে আগ্রহী হবে না, তারা নিজেদের দলের ভোট দিয়ে আসা ইত্যাদি এটাই আগ্রহী হবে, কারণ ভোটে একটা লম্বা লাইন থাকে, দ্রুত দেওয়ার একটা ব্যাপার থাকে। আর সবচেয়ে বড় কথা, গণভোটের প্রক্রিয়াটা এবার খুবই জটিল। গণভোট সম্পর্কে সাধারণ মানুষ পুরোটা অবহিত না, তাদের অবহিত করা হয়ও নি। এবং আমাদের দেশে, আমি এটা বলে শেষ করছি, যখন কোনো সরকার গণভোটে বা যে কোনো বিষয়ে কোনো একটা অবস্থান নিয়ে নেয়, জনগণ এটার বিপরীত অবস্থান নেয়। এটা একটা উপনিবেশিক রাষ্ট্রযন্ত্রে থাকা মানুষের একটা মনস্তাত্ত্বিক গঠন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আজ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।